নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসডিওর কাছে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ আইনি নয়, দাবি চেয়ারম্যানের। কম্পিউটার অক্ষত, গায়েব শুধু তার। জলপাইগুড়ি স্কুলে চোরের অভিনব কাণ্ড। ডুয়ার্সের আড়ালে থাকা প্রকৃতির ঠিকানা বুড়িখোলা, একসঙ্গে জঙ্গল, নদী, চা বাগানের হাতছানি। এবার আসছি বিস্তারিত সংবাদে। এসডিওর কাছে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ আইনি নয়, দাবি চেয়ারম্যানের। বিগত কয়েকদিন প্রকাশ্যে না এলেও সোমবার আচমকা পৌরসভায় হাজির হন পৌরপতি সৈকত চট্টোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই তাকে ঘিরে ভিড় করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। বিভিন্ন প্রশ্নের জবাবে রাজ্যের অন্যতম বিতর্কিত পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, এই মুহূর্তে অনাস্থা নিয়ে তিনি ভাবছেন না। তিনি বলেন, পৌরসভার কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন যাতে নির্ধারিত সময়ে পাওয়া যায় সেই সংক্রান্ত নথিতে তিনি সোমবার স্বাক্ষর করেছেন। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে পৌর বোর্ড নিয়ে পাঠানো শোকজ নোটিশেরও জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভাইস চেয়ারম্যান এসডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, পৌর আইন অনুযায়ী এই পদত্যাগ বৈধ নয়। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতেও পৌর পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। কোনো কেওয়াসের কোনো প্রশ্নই নেই। বিষয়টা হচ্ছে যে আমি কয়েকটা দিন, আপনারা প্রত্যেকে জানেন যে পারিবারিক কারণে একটু বাইরে ছিলাম। আজকে আসলাম এবং মাঝখানে একদিন এসেছিলাম। এসে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে 20 তারিখে জলপাইগুড়ি পৌরসভার যারা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছেন তাদের পেনশনের ব্যবস্থা করেছিল এবং 21 তারিখ তারপরে তারা তাদের আন্দোলন তুলে নেন। এবং আমাদের যে ক্যাজুয়াল যারা ওয়েজ আর্নার রয়েছে, লেবার থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে আরও যারা রয়েছেন, আজকে তাদের ওয়েজটা যাতে মাসিক পেমেন্ট হয় তার জন্য সমস্ত সই-সাবুত করলাম। এবং একই সাথে রাজ্য সরকার যে 430 ধারা পৌরসভার কাছে নোটিশ করেছিলেন যে বোর্ড অফ কাউন্সিলর্সকে, যে আপনি আপনাদের এই ডেফিসিয়েন্সি হয়েছে সেগুলো আপনারা জবাব দিন এবং কীভাবে সেটাকে ইরাডিকেট করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমি চেয়ারম্যান বিং দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য বোর্ড অফ কাউন্সিলর্স আজকে তার রিপ্লাইটাও সেখানে রেডি করে সেটাকে মেল করে দেওয়া থেকে শুরু করে হার্ড কপি সাবমিট করতে শুরু করা। ভাইস চেয়ারম্যান বিষয় কি বিষয়? ভাইস চেয়ারম্যান নিয়ে তো কোনো ভাইস চেয়ারম্যান আপনি নিয়োগ, আপনার ভাইস চেয়ারম্যান নিয়োগ নিয়ে কোনো রকম কোনো অভিযোগের জায়গা নেই। তার কারণ হচ্ছে ভাইস চেয়ারম্যানের নিয়োগটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে চেয়ারম্যানের উপর। ভাইস চেয়ারম্যান কখনো কোনো ইলেক্টেড পার্সন না, ভাইস চেয়ারম্যান ইজ দ্য নমিনেটেড পার্সন। তাকে নমিনেট করেন চেয়ারম্যান, এবং কাউকে যদি রিমুভ করতে হয় বাই মেয়ার রাইটিং এ লেটার যে ফ্রম দ্য ইমিডিয়েট এফেক্ট ইউ আর রিমুভ ফ্রম দ্য পোস্ট অফ ভাইস চেয়ারম্যান, সেটা চেয়ারম্যানের সম্পূর্ণ এখতিয়ার আছে। অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট সেকশন 19 সেকশন 21 পড়লেই সেটা বোঝা যাবে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। যারা অভিযোগ করছেন তারা হয়তো মিউনিসিপ্যাল অ্যাক্টটা সঠিকভাবে ইস্তফাপত্র এসডিওর কাছে যে ইস্তফাপত্র জমা দিয়েছেন ভাইস চেয়ারম্যান, সেটা আইনের চোখে ইস্তফা নয়। এখন পরিস্থিতি রেজিগনেশনও যেটা এসডিওর কাছে জমা করেছেন সেটাও কাউন্সিলর রেজিগনেশনটা, সেটা রেজিগনেশন নয় আইনের চোখে। বিষয়টা হচ্ছে যে আমি খুব ক্লিয়ারলি বলছি, ফ্যাক্টস ফিগার্সের বিষয়টা সেটা তো পরবর্তী সব বিষয়। পৌরসভার নাগরিক পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা যা করার দরকার আমি তাই দিই। আপনি পৌরসভায় কালকে থেকে আমি আজকে বলছি, যখন যখন দরকার হবে তখন বলবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কম্পিউটার অক্ষত, গায়েব শুধু তার। জলপাইগুড়ির স্কুলে চোরের অভিনব কাণ্ড। জলপাইগুড়ির দেশবন্ধুনগর মাধ্যমিক বিদ্যালয়ে অভিনব চুরির ঘটনা। ঘরে সাজানো দামি কম্পিউটার ও মনিটর অক্ষত থাকলেও কেটে নিয়ে যাওয়া হয়েছে কম্পিউটার রুম ও লাইব্রেরির সমস্ত ইলেকট্রিক্যাল তার। আস্ত কম্পিউটার চুরি করে বিক্রি করলে ধরা পড়ার ঝুঁকি বেশি, তাই তারের ভেতরের তামার লোভেই এই চুরি বলে অনুমান ওয়াকিবহুল মহলের। প্রধান শিক্ষক অরিন্দম রায় জানান, সামান্য ফিয়ের ওপর নির্ভর করে স্কুল চলে। নতুন করে ওয়্যারিং করাতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হবে। এর আগেও স্কুলে চুরির অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। চুরির জেরে স্কুলের খুদে পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। সিসিটিভি থাকা সত্ত্বেও চোর অধরা থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি হয়েছিল। আমরা বারবার থানায় কমপ্লেন করেছি, মানে ইন রাইটিং।
তারপরে কোনো সুরাহা হয়নি। এর আগে আমাদের ভোকেশনালে অনেকগুলো আইটেম এইভাবে চুরি হয়ে গেছিলো। হ্যাঁ, সেটা ছিল বর্ষাকাল। আর আগামীকাল গতকাল আমরা সবই ইনট্যাক্ট ছিল, লাইব্রেরি রুমও খোলা হয়েছিল, কম্পিউটার রুমও খোলা হয়েছিল, কিন্তু আজকে এসে আমরা ডিসকভার করি যে লাইব্রেরি রুম এবং তার সাথে সাথে কম্পিউটার রুমের সমস্ত তার একেবারে নিখুঁতভাবে কাটা। অন্য আইটেম কিছু চুরি হয়নি, কিন্তু শুধুমাত্র এই ইলেকট্রিক্যাল তারগুলোই চুরি হয়েছে। এরপরে তো কম্পিউটার শেখা বাচ্চাদের অনেক কম্পিউটার শেখা বাচ্চাদের, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা আর্থিক ব্যাপারও তো থেকে যায় স্কুলের, না? আমরা বাচ্চাদের কাছ থেকে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যে ফিসটা কালেক্ট করি 240 টাকা করে, এটা দিয়ে আমাদের সারা বছর চালাতে হয় এবং বাচ্চাদেরকে যতটা আমাদের সম্ভব ততটা আমরা দেওয়ার চেষ্টা করি সমস্ত বিষয়ে। এরপরে যদি চুরি হয়ে যায়, এক্সট্রা কাজগুলো করা তো একটা স্কুলের পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে এবং বারবার এই এলাকায় আমাদের এই স্কুলে, এই হাই স্কুলে চুরি হয়ে যাচ্ছে, বারবার জানানো হচ্ছে। সিসি ক্যামেরা? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে। এখন প্রত্যেকটা জায়গায় তো সিসি ক্যামেরা দেওয়াটা সম্ভব না। যেটা যাওয়ার দরকার, মিড ডে মিল রুম আছে, তারপর আমাদের ফ্রন্টে যে জায়গাটা আছে সেখানে দেওয়া আছে, ব্যাক সাইডেও দেওয়া আছে, গেটেও দেওয়া আছে। কোনো কি চিহ্নিত করতে পারছেন? না, চিহ্নিত করা যায়নি এবং সিসি ক্যামেরা এখনও পর্যন্ত ধরা পড়েনি সেটা। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। কত টাকার ক্ষতি হতে পারে স্যার? এটা তাও মোটামুটি ধরুন একটা ওয়্যারিংয়ের কাজ করতে তো 20 থেকে 25 হাজার টাকা তো লাইব্রেরি রুম এবং কম্পিউটার রুম আরও বেশি ধরে রাখুন, 30 থেকে 35 হাজার টাকা। প্রায় লাখখানিকের কাছাকাছি। হ্যাঁ, প্রায় প্রচুর তার, একটা তারও তো ঠিক নেই, প্রত্যেকটা তার থেকে রয়েছে। সেটা তো আবার নতুনভাবেই করতে হবে। নতুনভাবে করতে হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। কলকাতার পার্ক স্ট্রিটে ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকার প্রতিবাদে অভিনব কর্মসূচি নিল কংগ্রেস। সোমবার বিকেলে জলপাইগুড়ি শহরের থানামোড় সংলগ্ন ফুটপাতে দুধ গরম করে প্রতীকী প্রতিবাদ জানান শহর ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা। সম্প্রতি পার্ক স্ট্রিটের ফুটপাতে এক মহিলা তার শিশুর জন্য দুধ গরম করছিলেন। সেই সময় সেখানে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওই মহিলার সঙ্গে কথা বলেন এবং গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাতে এই ধরনের কাজ না করার কথা বলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরই প্রতিবাদে সোমবার জলপাইগুড়িতে ফুটপাতে দুধ গরম করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, শহর ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি সহ দলের নেতা কর্মীরা। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, একজন মন্ত্রীর কাছ থেকে সাধারণ মানুষের পরিস্থিতি বিবেচনা না করে এ ধরনের মন্তব্য কাম্য নয়। তাদের দাবি, এই ঘটনা সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতার অভাবকে তুলে ধরে। এদিনের কর্মসূচি থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকার তীব্র সমালোচনা ও নিন্দা জানানো হয়। হীরক রাজার দেশে তার হীরক রাজার মন্ত্রিসভার সদস্যার শিশু বিরোধী, মা বিরোধী আচরণের জন্য, অগ্নিমিত্রা পালের আচরণের জন্য টাউন ব্লক কংগ্রেস ক্ষুদ্র সময়, ক্ষুদ্র পরিসরে প্রতীকী আন্দোলনের ব্যবস্থা করেছে। আমরা অগ্নিমিত্রা পালকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রের উলঙ্গ ব্যবস্থা, রাজ্যের উলঙ্গ ব্যবস্থা, রাষ্ট্রের উলঙ্গ ব্যবস্থা, যেখানে মানুষ খেতে পায় না, পড়তে পায় না, যেখানে মানুষ বাচ্চাকে না খেতে পেয়ে রাস্তার পাশে পথের উপর দাঁড়িয়ে তার জীবিকা গুজরান করে, সেই রাজ্যে হীরক রাজার দেশের মন্ত্রিসভার সদস্য পথে থাকা মায়ের সন্তানের দুধ ফেলে দিল। আমরা বিজেপি নেতৃত্বের মতো, বিজেপির জেলা নেতৃত্বের মতো আজে বাজে কোনো অশালীন কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি বলি, শিখুন, শিখুন। এতগুলো শাসন পশ্চিমবাংলার বুকে ছিল, তার থেকে শিখুন। সকলেই ভাবতো একদিন আমরা শাসন থেকে চলে যাব না, আমরা শাসন থেকে চলে যাব না, অধ্যত্ত হয়েছিল, কিন্তু সেগুলোর ভুল থেকে শিখুন। এখনো সময় আছে। পার্থক্য শুধু একটা, বিগত দিনে যে প্রশাসকেরা বিভিন্ন দল ছিল তাদের অধ্যত্ত শাসনকালের শেষ দিকে হয়েছিল, আর এর শুরু প্রথম থেকেই শুরু হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলাশয় ভরাট এবং জমি মাফিয়াদের দাপটের অভিযোগ তুলে সোমবার জলপাইগুড়ির শিরিষতলা এলাকায় পথ অবরোধ করল বিজেপি। দলের অভিযোগ, তৃণমূল আমলে জলপাইগুড়ির বিলপাড়া এলাকায় একটি বিশাল জলাশয় ভরাট করে ফেলা হয়েছে। এই ঘটনায় শুধু জমি মাফিয়ারাই নয়, তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের স্থানীয় নেতাদের একাংশ যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। তবে অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা হয়নি। বিজেপির দাবি, বিলপাড়া এলাকায় জলাশয় ভরাটের সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দলের বক্তব্য, জলাশয় দখল ও ভরাটের মতন ঘটনা পরিবেশের পাশাপাশি এলাকার স্বাভাবিক জল নিকাশির ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। এই দাবিকে সামনে রেখে সোমবার শিরিষতলা এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ ধরে যানবাহন আটকে থাকায় সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, জলাশয় ভরাটের ঘটনায় প্রশাসন দ্রুত ও কঠোর পদক্ষেপ না নিলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেওয়া হবে। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জলাশয়টি রক্ষার উদ্যোগ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে এই ঘটনায় প্রশাসন বা অভিযুক্ত রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে কী বক্তব্য দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা নির্ধারণে প্রশাসনিক তদন্ত ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকে যে আমরা দাবিগুলো নিয়ে এখানে রাস্তা রোকো আন্দোলন করছি বা হচ্ছে এখন তৈরিও, সেটা হচ্ছে আমাদের উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম থেকে আরম্ভ করে আপ টু নদীর পার অবধি 21 নম্বর ওয়ার্ডের একটা পাহাড়, এটা 4 নম্বর সিটে ছিল। সেই সিটটাকে কোনো কারণবশত কীভাবে মাপা হয়েছে ঠিক আমরা জানি না, সেটাকে কনভার্ট করে সেটাকে 57 নম্বর সিটে পরিচিত হয়েছে। এবার সেই 57 নম্বর সিটে দেখা গেছে যে আমাদের এই অংশটুকুন সম্পূর্ণ জেলা পরিষদের আন্ডারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে হলো, কীভাবে করলো ঠিক আমাদের জানা নেই। মানে এটা ওয়ার্ডে ছিল? হ্যাঁ, আমাদের 21 নম্বর ওয়ার্ডে। কে করলো এটা? তখন তৃণমূলের আমল ছিল যে এখানে জমি মাফিয়াদের যা উৎপাদ, সেই জমি মাফিয়াদের একটা চক্রান্ত, সেই চক্রান্তের বলি হয়েছি আজকে আমরা আমাদের এই 21 নম্বর ওয়ার্ডের একটা পার্টের একটা অংশ। তাহলে কি আপনার অঞ্চলের মধ্যে পড়লো এরকম কি মনে হয়? আমাদের অঞ্চলের মধ্যে না, আমরা 21 নম্বর ওয়ার্ডের আমরা সমস্ত রেশন থেকে আরম্ভ করে সরকারি যত সুযোগ সুবিধা সমস্ত আমরা সেই আমাদের জলপাইগুড়ি শহর থেকে আমরা সেখান থেকে পাই। সেটাকে জেলা পরিষদের আন্ডারে? জেলা পরিষদের আন্ডারে দেখানো। কে করলো এটা? এটা জেলা পরিষদের, এটা হচ্ছে বিএলআর অফিস এবং এখানকার জমি মাফিয়া এরা মিলে করেছে। জমি মাফিয়া কারা? এটা ঠিক তারা ঠিক তদন্ত করে দেখবেন। আমরা প্রশাসনের উপরে আস্থা আছে, এটা আমরা প্রশাসনের কাছে নিয়ে যাচ্ছি, প্রশাসন খুঁজে বের করবে এখানকার জমি মাফিয়া কারা। আপনারা ঠিকানায় কি পৌরসভা? তাহলে আপনি যে বলছেন যে জমির একটা সমস্যা তৈরি হয়েছে, তাহলে সেই সমস্যাটা আপনাদের কি অসুবিধে হচ্ছে? অসুবিধে হচ্ছে এই কারণের জন্য, যেহেতু একটা গরিব মানুষের মনে করেন আজকে একটা বিয়ে দিবে, তার 2 কাঠা জায়গা বিক্রি করতে হবে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে সেই কারণে সেই জমিটা বিক্রি করতে পারতেছে না, যেহেতু জেলা পরিষদের আন্ডারে একটা সরকারি জমি বলে ঘোষণা করে দেওয়া। এর জন্য আমরা আবেদন রাখছি যাতে এটা সমস্যার সমাধান করা যায়। যেটা বিলপাড়া, যেটা একটা বিরাট জলাশয় নিয়ে বিল নিয়ে বিলপাড়াটা তৈরি হয়েছে। যা আমরা কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি তৃণমূল সরকারের আমলে এখানকার কিছু জমি মাফিয়া, তার সাথে সিপিএমের বড় এক নেতার ছেলে জড়িত আছে। এখানে কংগ্রেসের এক নেতা, উঠতি বয়সের নেতা, তারা জড়িত রয়েছে। কৃষ্ণ দাসের যে গুন্ডারা, তারা এর সাথে জড়িত রয়েছে। আমাদের চুয়াকে যে মেরেছিল আমাদের কমিটির একজন, তাকে 2021 সালে নির্বাচনের পরে ভীষণভাবে তাকে মারা হয়। তারা এই জমি মাফিয়ার সাথে আজকে জড়িত। তাই আমরা নিজেরা অনেক কিছু করতে পারি, আমরা দুর্বল নয়, কিন্তু আমাদের প্রশাসনের উপরে আস্থা আছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, আর না হলে এটা বিশাল বড় এক আন্দোলনের জায়গায় চলে যাবে। আমরা প্রশাসনের প্রতি আস্থা, প্রশাসনের কাছে আমরা এটা নিয়ে আমরা বিচার চাইব।
অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। সোমবার তোরলপাড়ার নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে একটি যৌথ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মূল বিষয় ছিল বিদ্যালয়ের সুরক্ষা ও মেয়েদের সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোর কিশোরীদের সমস্যা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে যশপ্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জেস সিনি, ট্রাস্টি এনজিও শিলিগুড়ি, জলপাইগুড়ি পুলিশ এবং ডিআই জলপাইগুড়ির প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, বিদ্যালয়ের নিরাপত্তা, মেয়েদের সচেতনতা এবং কিশোর কিশোরীদের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি নিজেদের অধিকার, নিরাপত্তা এবং প্রয়োজনে কোথায় ও কিভাবে সাহায্য পাওয়া যায় সেই বিষয়েও ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। এই সচেতনতা শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সমস্যার সম্পর্কে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। সকালটা আর 5টা দিনের মতোই শুরু হলেও সোমবার 7 সকালে তিস্তা করলার মোহনায় ধরা পড়ল 10 কেজিরও বেশি ওজনের বিশাল আকৃতির বোয়াল মাছ। জলপাইগুড়ি শহরের জুবলি পার্ক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কাদোবাড়ি এলাকায় জেলেদের ফাঁস জালে মাছটি ধরা পড়ে। বাজারে নিয়ে আসতেই সেটিকে ঘিরে মানুষের কৌতূহল তৈরি হয়। কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার সেলফি তুলছেন। স্থানীয়দের দাবি, একসময় তিস্তার বোয়ালের স্বাদ ছিল অত্যন্ত জনপ্রিয়। এমনকি জলপাইগুড়ির রাজবাড়ির দুর্গাপুজোর ভোগেও এই মাছ ব্যবহারের কথা শোনা যায়। দীর্ঘদিন পর বাজারে এত বড় বোয়াল আসায় 5,000 টাকারও বেশি দামে মাছটি বিক্রি হয়। ক্রেতা হরেন রায় জানান, কেজি প্রতি 600 থেকে 700 টাকা দরে মাছটি বিক্রি করবেন। মাছটি বাজারে আসতে কেনাকাটা শুরু করে দেন বহু মানুষ। বিশাল বোয়াল দেখতে ভিড়ও জমে যায় চোখে পড়ার মতো। কেমন লাগলো? কত বড়? হ্যাঁ, মাছটা এত বড় মাছ তো এখানে দেখা যায় না, হঠাৎই ওঠে। ছবি তুললেন, কেমন লাগলো এই যে অনুভব? ভালো, দারুণ। এর আগে দেখেছেন? এর থেকেও বড় কিছু। এটা কি মাছ? এটা বোয়াল। এটা কোথাকার, মূলত কোথায়? এটা ওই তিস্তার মাছ। কোন জায়গা থেকে এনেছেন? এটা ওই জন তিস্তা করলে একখানে জন, ওখানকার মাছ। মানে আপনি কত টাকা দিয়ে কিনলেন? এটা 5,000 টাকা দিচ্ছি। 5,000। বিক্রি কত করে করবেন? 500। আশা আছে বিক্রি হবে এত দামে? আশা তো করি, এখন বলা যাচ্ছে না। আর ওজন কত? ওজন 14 কেজি। 14 কেজি। যে মাছটা ধরলেন, এই যে এত বড় মাছ ধরতে পারতেছেন না, কি বলবেন? মাছটা এটা এখন বিক্রি করতে হবে, মানে যা 400-500 টাকা দিতে হবে। মাছটা ভালো লাগছে অবশ্যই। না আপনি আনছেন কিনে নাকি? হ্যাঁ, মানে দুজনে কিনছেন? দুজনে কিনছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। পর্যটনের ভিড় থেকে একটু দূরে পাহাড় জঙ্গলের মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে ডুয়ার্সের বুড়িখোলা হতে পারে একেবারে অন্যরকম গন্তব্য। এখনও অনেক পর্যটকের কাছে অপরিচিত এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের কাছে ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত বুড়িখোলা গ্রামকে ঘিরে রয়েছে সবুজ সুন্দর পাহাড়, চা বাগান ও ঘন জঙ্গল। সাকাম ফরেস্টের মাঝেই রয়েছে নদীর ধারে সুন্দর একটি পিকনিক স্পট। পাহাড় থেকে নেমে আসা বুড়িখোলা নদী এই এলাকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। বুড়িখোলার বিশেষত্ব হল একই জায়গায় মিলবে জঙ্গল, পাহাড়ি নদী এবং চা বাগানের আবহ। নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। এই গ্রামে পৌঁছানোর জন্য একদিকে মালবাজার পেরিয়ে সোনাগাছি চা বাগান ও নাকটি ডিভিশন রাস্তা ধরে এগোনো যায়, অন্যদিকে গরুবাথানের ভুট্টাবাড়ি বনাঞ্চল পেরিয়েও বুড়িখোলায় পৌঁছানো সম্ভব। পথ যত এগোই ততই বদলে যায় চারপাশের দৃশ্য। শহরের কোলাহল ছেড়ে সামনে খুলে যায় ডুয়ার্সের সবুজ প্রকৃতি। তবে বুড়িখোলার আসল আকর্ষণ তার নির্জনতা।
পরিচিত পর্যটন কেন্দ্রগুলির মতো এখানে নেই অতিরিক্ত ভিড়। তাই প্রকৃতির কাছাকাছি থেকে কয়েক ঘন্টা কাটাতে কিংবা ছুটির দিনে একটু অন্যরকম অভিজ্ঞতা পেতে চাইলে বুড়িখোলা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। চা বাগানের সবুজ, জঙ্গলের নিস্তব্ধতা আর পাহাড়ে নদীর কলকল, ডুয়ার্সের এই 3 সৌন্দর্য একসঙ্গে দেখতে চাইলে বুড়িখোলা একবার ঘুরে আসতেই পারেন। बुरी खोला तो यहाँ बाहर बाहर से आदमी लोग आते हैं? बाहर से सिलीगुड़ी, जलपाईगुड़ी बहुत दूर दूर से आते हैं। अच्छा, आके वो लोग क्या बोलते हैं? मतलब अच्छा है, हाँ, बढ़िया अच्छा है बोलते हैं। पिकनिक विकनिक करने पिकनिक नहीं चलता है। अच्छा, पिकनिक भी आता है वो। पिकनिक भी आता है। और कब भीड़ रहता है यहाँ? हाँ, भीड़ भाड़ रहता है। कब रहता है भीड़? कब रहता है? पिकनिक सीजन होता है तब, अच्छा, पिकनिक का जनवरी सीजन। में ना, हाँ। 26 जनवरी, 26 जनवरी में ऐसा होता है। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শ্রাবণ মাস শেষ হয়েছে শ্রাবণী মেলাও, কিন্তু উৎসবের সময়সীমা পেরিয়ে গেলেও জলপাইগুড়ির মরিচবাড়ি তিস্তা ঘাটে দেখা গেল পুণ্যার্থীদের ভিড়। তিস্তা ঘাট থেকে জল সংগ্রহ করে জল্পেশ মন্দিরে গিয়ে বাবা জল্পেশ্বরের শিবলিঙ্গে জল ঢালছেন বহু ভক্ত। শিলিগুড়ি থেকে আসা এক পুণ্যার্থী জানান, শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও বন্ধুদের শ্রাবণ মাস শেষ হয়নি, তাই বন্ধুদের সঙ্গে এসেছি। আর সবচেয়ে বড় কথা, বাবার কাছে আসতে কোনো শ্রাবণ মাস লাগে না। স্থানীয় ক্লাব সদস্যদের কথায় সকাল থেকে 2-1 জন করে ভক্ত ঘাটে এলেও সন্ধ্যার পর থেকেই ভিড় বাড়তে থাকে। তিস্তা নদী থেকে জল নিয়ে বহু ভক্ত জল্পেশের উদ্দেশ্যে রওনা দেন। শ্রাবণ মাস ও শ্রাবণী মেলা শেষ হওয়ায় এদিন প্রশাসনের পক্ষ থেকে আগের মতো নিরাপত্তার ব্যবস্থা ছিল না, তবে ঘাটে উপস্থিত ছিল সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম। তারা নজরদারি চালানোর পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখেন। ভক্তদের নিরাপত্তায় ছিলেন স্থানীয় ক্লাব সদস্যরাও। উদ্যোক্তাদের মধ্যে গোপাল রায় বলেন, আজ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। প্রশাসনের পক্ষ থেকে আগের মতো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘাটের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি আমাদেরই দেখতে হচ্ছে। শ্রাবণী মেলা শেষ হলেও ভক্তদের এই উপস্থিতি ফের প্রমাণ করলেও বিশ্বাসের টানে উৎসবের সময়সীমা অনেক সময়ই মানে না ভক্তরা। এই বন্ধুদের সাথে আসলাম, ওদের শ্রাবণ আছে এখন 1 সপ্তাহ, তার জন্য আসলাম, যাই একবার ঘুরে আসি, তার জন্য ওদিক থেকে আসলাম। আমাদের শেষ হয়ে গেছে, বন্ধু আছে, কি করা যায় এখন? আমাদের বললে হবে, সবারই শ্রাবণ মানে আমাদেরই শ্রাবণ। বাবার দরবারে যাওয়ার জন্য একটু ভাগ্য লাগবে, বাস শ্রাবণ তো কোনো সময় যাওয়া যায়। হইলো বলবো সবার জন্য, বাবার জন্য কোনো শ্রাবণ মাসের দরকার নেই, মন চাইলেও বন্ধু বান্ধব আছে, চলো সাথে। সত্যি এটা যে কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না বিষয়টা, যে 5টা রবিবার হয়ে যাওয়ার পর তা আমরা জানি যে ভাদ্র মাসের রাখি পূর্ণিমা আগামীকাল পরশু, যে এত লোক যে আসবে সেটা বুঝতে পারিনি, যার জন্য আমরা টোটাল ব্যবস্থাটাকেই কিন্তু মানে বন্ধ করে দিয়েছিলাম। তা আজকে যখন সকাল থেকে দেখলাম দু একটা লোক হচ্ছে বা ভালোই কিছু লোকজন আসতে শুরু করলো, তো সন্ধ্যাবেলাটায় এত লোক আসতে শুরু করলো, আবার তড়িঘড়ি করে আমার সেই লোকজন, আমাদের সেই ক্লাবের মেম্বারদেরকে ডেকে নিয়ে, আমাদের যারা এখানে পরিচালনায় বা দায়িত্বে অত্র এরিয়ার লোকজন নিয়েছিলাম, তাদেরকে ডেকে নিয়ে আবার নতুন করে বসে এই লোকজন দেখে আমরা অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার কারণে আবার সেই আমরা কাজকর্মগুলো শুরু করলাম, সবাই দায়িত্ব নিয়ে কাজকর্ম করতেছে। খুব ভালো লাগছে যে সত্যি যে বলবো মেলা শেষ হয়ে যাওয়ার পরেও যে এত লোক আবার ঝুঁকে পড়েছে বা আবার আসতে শুরু করেছে, আমরা যতটা পারছি তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। সুপার ডিভিশন ফুটবল লিগের টাউন ক্লাবের দাপুটে জয়ে জেওয়াইএমএ কে 6 গোলে হারালো। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় চলতি সুপার ডিভিশন ফুটবল লিগে সোমবারের ম্যাচে মুখোমুখি হয় জেওয়াইএমএ ও টাউন ক্লাব। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে দুর্দান্ত পারফরমেন্স করে টাউন ক্লাব। শেষ পর্যন্ত জেওয়াইএমএ কে বড় ব্যবধানে 6 গোলে পরাজিত করে টাউন ক্লাব। ম্যাচে টাউন ক্লাবের হয়ে গোলের বন্যা বইয়ে দেন সুরজ ওরাও, দিলীপ সৌরেন, আকাশদীপ ওরাও। 3 খেলোয়াড়ই জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টাউন ক্লাবের আক্রমণ ভাগের ধারাবাহিক চাপ এবং খেলোয়াড়দের সমন্বিত পারফরমেন্সের সামনে জেওয়াইএমএ কার্যত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একের পর এক আক্রমণ থেকে 6টি গোল তুলে নিয়ে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে টাউন ক্লাব। ম্যাচের অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে টাউন ক্লাবের নিশান্ত লোহার নির্বাচিত হন প্লেয়ার অব দ্য ম্যাচ। সুপার ডিভিশন ফুটবল লিগের পরবর্তী ম্যাচে মঙ্গলবার পরস্পরের মুখোমুখি হবে এটিও মালবাজার ও আরওয়াইএ। 2 দলের লড়াই ঘিরেও ফুটবল প্রেমীদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। পিনাকি শিলের রিপোর্ট,
এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসডিওর কাছে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ আইনি নয়, দাবি চেয়ারম্যানের। কম্পিউটার অক্ষত, গায়েব শুধু তার। জলপাইগুড়ি স্কুলে চোরের অভিনব কাণ্ড। ডুয়ার্সের আড়ালে থাকা প্রকৃতির ঠিকানা বুড়িখোলা, একসঙ্গে জঙ্গল, নদী, চা বাগানের হাতছানি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।